দাদা আজকে একেবারে লক্ষ্মী টুন্ডার যে কন্টেম্পট মামলা ছিল, সেই মামলায় কি হলো যদি একটু বলেন। দেখুন, লক্ষ্মী টঙ্গার যে এসএলপি করেছিল সেই এসএলপি আজকে সুপ্রিম কোর্ট অ্যাডমিট করে নিয়েছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, তিনটে বিষয়। এক, যে এই যে ওএমআর শিট, সেই ওএমআর শিট এখনো প্রকাশ হয়নি। এসএসসির যে ওএমআর শিট গুলো প্রকাশ হওয়া উচিত ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক। দ্বিতীয় হচ্ছে যে যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা এখনো পর্যন্ত পয়সা ফেরত দেয়নি। এই পয়সা ফেরত দেওয়া অর্থাৎ স্যালারি হিসেবে যা যা পেয়েছেন সেটা ফেরত দেওয়া উচিত ছিল। হচ্ছে যে টেন্টেড কারা, এই তালিকা সেটা প্রকাশ হয়নি। কলকাতা হাইকোর্টে যখন কন্টেম্প ম্যাটার হয়েছিল তখন কলকাতা হাইকোর্ট বলেছিল যেহেতু সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে শুনেছে, সেহেতু সুপ্রিম কোর্টে এই রায়, যেহেতু কলকাতা হাইকোর্টের রায়টি সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে মার্জ হয়ে গেছে, তাই এই যে কন্টেম্প বিষয়টি সুপ্রিম কোর্টই শুনবে। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে না, কলকাতা হাইকোর্টই শোনা উচিত। কিন্তু কলকাতা হাইকোর্ট যেহেতু সেই নির্দেশ দেওয়ার পরে আমরা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসি এবং সুপ্রিম কোর্ট আজকে সেই এসএলপি অ্যাডমিট করে নিয়ে প্রাইমা ফেসি যে ভিউজ দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের যে যে নির্দেশগুলো আনটাচ রেখেছে সুপ্রিম কোর্ট, একেবারে টাচ করেনি, নির্দেশ বহাল রেখেছে, যেমন ওএমআর শিট পাবলিশ করা, এই যে টাকা রিফান্ড করা, এই বিষয়গুলো যেহেতু আনটাচ রেখেছে তাই এটা কলকাতা হাইকোর্টেরই শোনা উচিত। এবং সেই এসএলপি অ্যাডমিট করে নিয়েছেন। 4 সপ্তাহ পরে সেই মামলাটি আসবে এবং আজকে এসএসসি এবং স্টেট তারা অ্যাপিয়ার করেছিলেন কারণ তাদের ক্যাভিয়েট ছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা, যেহেতু এই এসএলপি অ্যাডমিট হয়েছে, এখনো পর্যন্ত ওএমআর শিট এখনো পর্যন্ত কোথাও পাবলিশ হয়নি বা টেন্টেড ক্যান্ডিডেট টাকা ফেরত হয়নি। আশা করব সেটা দ্রুততার সঙ্গে করবে এবং যেহেতু অলরেডি মামলাটা অ্যাডমিট হয়ে গেছে সুপ্রিম কোর্ট সেটা অ্যাডমিট করেছেন, 4 সপ্তাহ পরে শুনানি হবে। নিশ্চিতভাবে এই ওএমআর শিট পাবলিশ হয়ে আশা করি এবং অ্যাজ ওয়েল এজ টেন্টেড ক্যান্ডিডেট তাদের তো টাকা ফেরত দিতেই হবে। দাদা বারংবার বলা হয় বাম আইনজীবীদের জন্য নাকি রিক্রুটমেন্ট করতে পারতেন না রাজ্য, কি বলবেন তাহলে সে বিষয়ে? মানে বারংবার তো কোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছে রাজ্য। হ্যাঁ, দেখুন, তার কারণ হচ্ছে এরা যদি বেআইনি কাজ করে, বেআইনি কাজ করলে বেসিক্যালি আদালত সেখানে স্থগিতাদেশ দেন বা আদালত স্যাটিসফাইড করেন। যেমন ধরুন 26,000-এর মামলা, তো সেখানে স্যাটিসফাইড কেন করেছেন? কারণ সেখানে দুর্নীতি হয়েছে, বিভিন্ন সাদা খাতা শিক্ষক হয়েছে। তাছাড়া ওবিসি মামলায় দেখুন, এই ওবিসি গন্ডগোলটাই তো হতো না যদি 2012 সালের আইনটা না আনতে, বা আপনারা যদি 1993 সালের আইন মোতাবেক এবং ইন্দিরা গান্ধীর জাজমেন্ট মোতাবেক পুরো সার্ভেটা হতো, তাহলে তো কোনো ভুল ত্রুটি হতো না। ভুল ত্রুটি হলো 2012 সালের আইনটা এনেই। এবং এই যে ভুল ত্রুটিটা করলেন, এই ভুল ত্রুটিটা করলেন ক্ষমতা জাহির করতে। আমরা স্টেট গভর্নমেন্ট আমরা চাইলে যে কোনো ক্লাস অফ সিটিজেনকে শিডিউলে এন্ট্রি করিয়ে দিতে পারি বা অ্যামেন্ড করতে পারি, শিডিউল অ্যামেন্ড করতে পারি। এটা তো হয় না। আপনি স্টেট গভর্নমেন্ট আপনি পারেন না, এটা কমিশন করবে। এই যে ইন্দিরা সাহানির জাজমেন্ট মেনে করলেই হয়ে যেত। আর যে এই যে বলছেন যে ওবিসি মামলার জন্য কোনো নিয়োগ দেওয়া যাচ্ছে না, এটা মিথ্যা কথা। উনি নিয়োগ দিতে চান না, সেই জন্য এই ধরনের মিথ্যাচার করছেন। ওবিসি মামলার কোনো নির্দেশে কোথাও বলা নেই যে নিয়োগ দিতে পারবে না, তাহলে এসএসসি নিয়োগ হচ্ছে কি করে? এই যে ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন ধরুন যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারা তো ভর্তি করছেন। তাহলে এত অনেকদিন ভর্তি বন্ধ রেখেছিল। এই যে মিথ্যাচার করে ভর্তি বন্ধ রাখা, এটা একটা অন্য ইন্টেনশন আছে। আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট সাপ্লাই করতে চান, কারণ এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মালিকদের সাথে দেখবেন দহরম মহরম এরা অত্যন্ত বেশি। ফলে সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট সাপ্লাই করার জন্য কিন্তু উনি এই যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যাদের আর্থিক অবস্থা খারাপ, তাদের বাধ্য হয়ে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে, কারণ ছেলে মেয়েদের কতদিন না ভর্তি করিয়ে রেখে দেবেন। ফলে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্টুডেন্ট সাপ্লাই করার জন্য আর এই যে নতুন করে নিয়োগ দেব না, আবার নিয়োগের ক্রাইসিস তৈরি করবো, এই জন্যই এরা ইচ্ছাকৃতভাবে এই জিনিস করছেন। এখানে কোথাও কলকাতা হাইকোর্টের কোনো নির্দেশে বা সুপ্রিম কোর্টের কোনো নির্দেশে কোথাও বলা নেই যে এই স্থগিতাদেশ রইল, এই যে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ রইল বা ভর্তির ক্ষেত্রে স্থগিতাদেশ রইল, কোনো নির্দেশ নেই। এরা একেবারে মিথ্যাচার করছে। হ্যাঁ দাদা, আজকে একেবারে সুপ্রিম কোর্টে যে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে যে ওবিসি মামলা আজকে শুনানি হলো, রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে রামবাম নাকি জোট বেঁধে এই ওবিসি মামলায় তাদের বিরুদ্ধে খেলছে, কি বলবেন? দেখুন, কে বলছে জানি না, যে অজ্ঞতায় শক্তি সেটা বোঝাই যাচ্ছে। দেখুন, আজকে স্টে হয়েছে কিসের জন্য আর আমরা কোন পক্ষের আইনজীবী? আমরা মূলত এই ওবিসি মামলায় নওশাদ সিদ্দিকী মামলা করেছে।
ওবিসি মামলায় মামলা করেছে যারা, ওবিসি সার্টিফিকেট যাদের বাতিল হয়েছে, আমরা সেই পক্ষের আইনজীবী। হয়তো মানে আমাদের চেম্বারের হয়তো 8-2 জন যারা আছেন তারা হয়তো অন্য পক্ষের, কিন্তু এই মামলায় আমরা হচ্ছি যে বঞ্চিত যারা ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের পক্ষে এবং নওশাদ সিদ্দিকীর পক্ষের আইনজীবী। আমরা হচ্ছে অমল চন্দ্র দাসের বিরোধিতা করছি এই মামলায়। বলে না জেনে অজ্ঞতায় শক্তি, তো কেন এই সমস্যাটা তৈরি হলো এটা প্রথমে বুঝতে হবে। এই সমস্যাটা তৈরি হলো মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 2012 সালে একটা আইন আনা হয়েছিল। এই আইনে রাজ্য সরকার নিজেকে ক্ষমতায়িত করলো, বললো আমি মহাশক্তিশালী, আমি যাকে ইচ্ছা যে কোনো শিডিউলে যে কোনো পরিবর্তন করতে পারে, অর্থাৎ যে কোনো ক্লাস অফ সিটিজেন মানে ওবিসি হবে কি হবে না আমি ঠিক করতে পারি। এটা আদালত অসাংবিধানিক ডিক্লেয়ার করলো, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আনা আইন 2012 সালের আইনটাকে অসাংবিধানিক ডিক্লেয়ার করলো। কিন্তু কোনটা রেখে দিল? 1993 সালের জ্যোতিবাবু বসুর আমলের তৈরি আইন, সেই আইনটিকে রেখে দিল এবং বলল ওই আইন অনুযায়ী করতে হবে। দেখুন আজকে যে স্থগিতাদেশ হয়েছে, আজকে স্থগিতাদেশ হয়েছে জ্যোতি বসুকে দেখিয়ে, অন্য কাউকে না। মমতা ব্যানার্জিকে দেখিয়ে ওই সেটা বাতিল হয়ে গেছে। জ্যোতি বসুকে দেখিয়ে আজকে স্থগিতাদেশ হয়েছে, অর্থাৎ জ্যোতি বসুকে শিরোধার্য করে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসকে বলতে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের আমাদের সরকারকে বলতে হচ্ছে জ্যোতি বসু ঠিক ছিল এবং জ্যোতিবাবু বসুর যে আমলে তৈরি যে আইন সেই অনুযায়ী আমরা সার্ভে করেছি মাননীয় বিচারপতিরা, সেই জন্য আজকে স্থগিতাদেশ দিয়েছেন। জ্যোতি বসুর আমলে তৈরি আইন মোতাবেক সার্ভে হয়েছে। ফলে এরা যে বলছে যে আজকে স্থগিতাদেশ হয়েছে, আমরা তো প্রথম থেকে এই কথাই বলছিলাম যে জ্যোতি বসুর আমলের আইন মোতাবেক এই সমস্ত সার্ভে করা হোক, তাহলে কোনো সমস্যা থাকবে না। কিন্তু রাজ্য সরকার তুমি করে 2012 সালের একটা আইন এনেছিল, সেখানে ওরা ভেবেছিল যে আমরা নির্বাচিত হয়েছি, আমরা যাকে ইচ্ছা ওবিসি দিতে পারি। হয় না। আমরা তো প্রথম থেকে বলছি একজনেরও ওবিসি সার্টিফিকেট বাতিল করা যাবে না এবং ওবিসি এই আইডেন্টিফাই করতে হবে জ্যোতি বসুর আমলের আইন অনুযায়ী। এবং সেটা মমতা ব্যানার্জি এসে 2012 সালে এসে নিজেকে ওই জাহির করতে গেছে, দিয়ে গোল খেয়ে বসে আছে। এখনো কিন্তু মমতা ব্যানার্জির আমলের যে আইন 2012 সালের এই সেকশন 16 কিন্তু এখনো অসাংবিধানিক ডিক্লেয়ার হয়ে আছে। কিন্তু সাংবিধানিক ভাবে বৈধ আইন কোনটা? জ্যোতি বসুর আমলে 1993 সালটা হচ্ছে বৈধ। অর্থাৎ মমতা ব্যানার্জির আমলের আইন অবৈধ, জ্যোতি বসুর আমলের আইন বৈধ। আর সেই জ্যোতি বসুর আমলের আইন দেখিয়ে আজকে স্থগিতাদেশ হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসকে বলতে হচ্ছে জ্যোতি বসু ঠিক এবং জ্যোতিবাবু সেই আমলে জ্যোতি বসুর আমলের তৈরি আইন দেখিয়ে যে জ্যোতি বসু আইন জানতেন, তিনি তো আইনগতভাবে তিনি একজন ব্যারিস্টার ছিলেন, খুব স্বাভাবিকভাবে ইন্দিরা সাহানির জাজমেন্ট মেনে সেই আইন তৈরি করতে পেরেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আর জ্যোতি বসু নয়, এটা তো বুঝতে হবে। ফলে মমতা ব্যানার্জি যা আইন এনেছে বলে এনেছে এবং সেটা আদালত অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিয়েছে। কিন্তু জ্যোতি বসুর আমলের যে আইন সেটা সাংবিধানিকভাবে বৈধ এবং সেই আইন মোতাবেক যেটা সার্ভে করা হয়েছে সেইটাতে সেই সার্ভেকে কলকাতা হাইকোর্ট স্টে করেছিল। সেই সার্ভে আজকে কলকাতা হাইকোর্টের সেই অর্ডারকে আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট স্টে দিয়ে বুঝিয়ে দিল জ্যোতি বসু ঠিক, মমতা ব্যানার্জি ভুল, এটা প্রমাণিত। জ্যোতি বসু ঠিক, এটা আজকে প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন ভুল করেন, জ্যোতি বসু যা করেন ঠিক করেন, আজকে সেটা প্রমাণ। তো জানেই না যে কোন পক্ষের হয়ে অ্যাপিয়ার করেছিলাম। এই জন্য তো আদালতে আসতে হবে। সমস্যাটা তো হচ্ছে এটাই যে আদালতে কোন পক্ষের আইনজীবী কে এটা যদি না জানে, যে জ্যোতি বসু ঠিক 1993 সালের আইন কি 2012 সালের আইন কি, এটা জিজ্ঞাসা করবেন তো, যারা বলছে তাদের জিজ্ঞাসা করবেন তো। আর আমরা কোন পক্ষের আইনজীবী, এটা এই মামলায় কোন পক্ষের আইনজীবী? নওশাদ সিদ্দিকী কোন পক্ষের? বা এই যে ওবিসি সার্টিফিকেট যাদের বাতিল হয়েছে তাদের পক্ষের আইনজীবী কারা? এই যে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে, এই সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী এসএলপি দাখিল করেছে। এসএলপি এর আগের পর্বে যে ওর নির্দেশকে চ্যালেঞ্জ করে নওশাদ সিদ্দিকী এসছে, সেই আগের পর্বে সেই ইয়েকে চ্যালেঞ্জ করে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তারা এসছে। জানেন না সেই মামলা পেন্ডিং। ফলে না জেনে এইসব বাইরে গিয়ে এসব বলতে পারেন, কিন্তু এই যে আজকে স্থগিতাদেশ হলো কিসের জন্য? জ্যোতি বসুর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের আইন দেখিয়ে যদি আবার করতেন আবার বাতিল হতো। এর আগের পর্বে স্থগিতাদেশ হয়নি কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের আইন। জ্যোতি বসুর আমলের আইন দেখিয়ে আপনি ইয়ে করুন, সার্ভে করুন, তাহলে ঠিক হয়ে যাবে। ইন্দিরা সাহানির জাজমেন্ট পড়ুন আর 1993 সালের আইন। খবরদার 2012 বের করবেন না, পকেটে ভরে রাখুন, ওটা ভুল। মমতা ব্যানার্জি মানেই ভুল আর জ্যোতি বসু মানেই ঠিক, আজকে প্রমাণিত হয়ে গেল।
দেখুন, প্রথমেই বলি, ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার রয়েছে। যে কোনো জায়গায় তাদের শান্তিপূর্ণভাবে অবস্থান করার অধিকার রয়েছে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার রয়েছে। আর হাই কোনো জমায়েতকে বা কোনো বেআইনি কোনো পদক্ষেপকে, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের কারোর কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রয়োজন। তাহলে প্রতি মামলায় কি মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেবেন তারপরে পুলিশ পদক্ষেপ করবেন? এটা তো আর হতে পারে না। পুলিশ ল অ্যান্ড অর্ডার তারা দেখেন, ফলে পুলিশ সেটা করতে পারেন সুমোটো। কিন্তু এই যে ভারতবর্ষের নাগরিকদের আইনসঙ্গতভাবে তাদের ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচলের অধিকার, পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচলের অধিকার, রাস্তা দিয়ে হাঁটার অধিকার, সেরকম একসঙ্গে সমবেত হওয়ার অধিকার, পিসফুলি ডেমনস্ট্রেশন করার অধিকার, উইদাউট আর্মস ডেমনস্ট্রেট করার অধিকার, এগুলো আইনসঙ্গত অধিকার, এগুলো মৌলিক অধিকার। ফলে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া বা পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া, এ তো মৌলিক অধিকার, একজন নাগরিকের মৌলিক অধিকার। ফলে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারেন না। পুলিশ যদি বলেন যে না, সে মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবো, তাহলে পুলিশ অসাংবিধানিক কাজ করবেন। পুলিশ করতে পারেন না। পুলিশ যেটা করতে পারেন যে বেআইনি কোনো কাজ হলে কেউ উইথ আর্মস, মানে যার কোনো লাইসেন্স নেই, উইথ আর্মস কেউ হয়তো সমবেত হলো, তাহলে সেটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু উইদাউট আর্মস তারা যদি সমবেত হন, কোনো কথা বলতে চান, রাস্তা দিয়ে হাঁটতে চান, কেন হাঁটতে পারবেন না? অবশ্যই হাঁটতে পারবেন। এটা ভারতবর্ষের নাগরিকের অধিকার, এটা নাগরিক অধিকার, কেউ কেউ আটকাতে পারে না। পুলিশ দেখুন, পুলিশ শাসক দলের এজেন্ট হিসাবে কাজ করে, তো অনেক সময় করে বিভিন্ন মানুষকে বিড়ম্বনায় ফেলাতে চান। শুধু তাই না, এর আগে আমাকে ওই যারা এই জমায়েতটা সংগঠিত করছে তাদের নেতৃত্ব বলেছে পুলিশ নাকি গিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হালকা সুরে বলে আসছে যে এরকম মামলা হয়েছে, কলকাতা হাইকোর্টে এই নির্দেশ দিয়েছে। মানে বেসিক্যালি ঘুরপথে তাদের হুমকি দিচ্ছিল। ঘুরপথে হুমকি দেওয়ার এই যে পুলিশের যে কায়দা, এই কায়দা বন্ধ হওয়া উচিত। বলে পুলিশকে বা নাগরিকদের বিড়ম্বনায় ফেলানোর যে বন্দোবস্ত করা, এটা বন্ধ হওয়া উচিত। পুলিশ কখনোই এটা করতে পারে, এটা পুলিশের কাজ নয়। পুলিশের কাজ বরঞ্চ যে নাগরিকদের যে অধিকার, সেই অধিকারকে সুরক্ষিত করা, নাগরিক অধিকার সুরক্ষিত করা, সাংবিধানিক অধিকার সুরক্ষিত করা। সাংবিধানিক অধিকার সুরক্ষিত যদি না করতে পারেন পুলিশ, তাহলে বুঝতে হবে যে পুলিশ সঠিক কাজ করছে না। পুলিশের কাজই হচ্ছে নাগরিক অধিকারকে সুরক্ষিত করা। অবশ্যই নাগরিকদের সঙ্গে দেখা করা উচিত এবং যে কোনো নাগরিক তারা যদি এগ্রি, বিশেষ করে এই রাজ্যে যেভাবে বিভিন্ন নিয়োগ দুর্নীতি ঘটছে, কর্মচারীরা ডিএ পাচ্ছে না, যদিও ডিএর মামলা আমরা 6বার জিতেছি, প্রথমবারেও জিতবো, কিন্তু বিষয়টি তো সেটা নয়। একবার যদি এদের সঙ্গে দেখা করতো তাহলে কি হয়? এরা তো ঠিক কথাই বলছেন। যারা বলছেন যে নিয়োগে দুর্নীতি করো না, বঞ্চিত কর্মচারীদের দিয়ে দাও, যা যা বলছেন এগুলো সবগুলো যে 6 দফা দাবি, তাদের দাবিগুলো একেবারে বৈধ দাবি এবং এটাই তো হওয়া উচিত। মানে অবশ্যই মুখ্যমন্ত্রীর উচিত ছিল এই যে যে সমস্ত সংগঠনের নেতৃত্ব ছিলেন, সংগঠনগুলো ছিলেন, তাদের সঙ্গে দেখা করা, তাদের সঙ্গে কথা বলা। এদেরকে দিয়ে দিচ্ছেন না, কর্মচারী নিয়োগ করছেন না বা নিয়োগ হলেও সেখানে দুর্নীতি করছেন, বিভিন্ন নিয়োগে দুর্নীতি হচ্ছে, এটা একেবারে করা উচিত নয়। এরা যা যা সাজেশন দিত সেই সাজেশন মোতাবেক এবং এদের সঙ্গে দেখা করে এদের এদের কি 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 গ্রিভান্স রয়েছে সেগুলোকে তো শুনতে পারতেন, সেগুলো অ্যাড্রেস করতে পারতেন। মানে একজন মুখ্যমন্ত্রী তিনি যদি রাজ্যের নাগরিকের কথা না শুনেন, তার নিজের কর্মচারীর কথা না শুনেন, তাহলে মানে মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন কিসের জন্য? তাদের তাদের কথা শুনে সেই মোতাবেক তো রাজ্য চালাবেন না। তিনি যদি আবার মনে করেন যে না সেই মোতাবেক রাজ্য চালাবো না, দুর্নীতি করে রাজ্য চালাবো, তাহলে খুব স্বাভাবিকভাবে যারা দুর্নীতি করোনা বলবে তাদের সঙ্গে দেখা করবেন না। ফলে মুখ্যমন্ত্রী সেটাই করছেন, তিনি যেটা করতে চান সেটাই করছেন। তিনি মূলত দুর্নীতিগ্রস্ত ভাবে রাজ্য পরিচালনা করতে চান এবং তিনি সেই জন্য যারা বলবে যে দুর্নীতি করে রাজ্য পরিচালনা করো না বা কর্মচারীদের ন্যায্য দিয়ে দাও, তাদের সঙ্গে দেখা করবেন না, এটাই স্বাভাবিক। অবভিয়াসলি দেখুন, প্রতিটা পশ্চিমবঙ্গবাসী যারা মনে করছেন যে যে এই সরকারের মানে পতন হওয়া উচিত বা এই সরকার যে সঠিক কাজ করছে না, তাদের বিরুদ্ধে সকলেরই রব হওয়া উচিত। আর দেখুন, পশ্চিমবঙ্গে এই যে বাঙালি অবাঙালি, হিন্দু অহিন্দু, এই যে ইস্যু উভয় রাজনৈতিক দলই তৈরি করার চেষ্টা করছেন, তারা মূলত ভোট রাজনীতি করছেন। আমি একবার স্পষ্ট করে বলতে গেলে তারা ভোট রাজনীতি করছেন। বলে এই ভোট রাজনীতি যারা করছেন তাদের ছুড়ে ফেলুন এবং এই যে যারা বিভেদকামী রাজনীতি করেন তাদেরকে অন্তত পক্ষে এই রাজনীতির অঙ্গন থেকে সরে ফেলুন।